ধুন্ধুমার বিধানসভার উত্তর গেট 6 নম্বর গেটে ধুন্ধুমার শিক্ষক অভিযানকে কেন্দ্র করে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অভিযান এবং যাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। এই মুহূর্তে দেখুন 6টি ক্যামেরার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যখন থেকে এই ঘটনা সবার আগে আপনাদের সামনে তুলে ধরি। আমরা যাকে বলে যে বিগ ব্রেক করি আমরা এই খবর যে শিক্ষক অভিযানকে কেন্দ্র করে বিধানসভার উত্তর গেট 6 নম্বর গেটে কার্যত ধুন্ধুমার বেঁধে যায় এবং পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে আমরা দেখি এবং এই মুহূর্তে দেখুন যে 6টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে দাবি রয়েছে যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের দাবি যে তাদের স্থায়ীকরণ করতে হবে, পেনশনের দাবি সহ একাধিক দাবি নিয়ে আজ তাদের এই অভিযান এবং যে অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায় বিধানসভা গেটের 6 নম্বরে। আমরা আমাদের দাবি যতক্ষণ পূরণ না হয় ততক্ষণ আমরা এখানে থাকব, আমরা আন্দোলন চালিয়ে যাব, এই আমাদের শেষ কথা। আপনারা গেটের উপরে হ্যাঁ, আমরা পেটের জ্বালায় আজকে না আছে আমাদের জামা কাপড়, না আছে মান সম্মান, না আছে সংসারের পরিস্থিতি। আজ আমরা শিক্ষক হয়ে রাস্তায়, আজ আমরা শিক্ষক হয়ে গেটে, আজ আমরা রাস্তায় ধর্ণা মঞ্চ করে, অনশন মঞ্চ করে শীতের মধ্যে অনাহারে মরছি। আমাদের দাবি মানতে হবে, আমাদের আমাদের দাবি হচ্ছে আমাদের সমকাজে সমবেতন চাই, আমাদের পেনশন ভাতা চাই, আমাদের শিক্ষক পরিষদে নিয়ে যায়। আপনারা নবান্ন বিচার করেছিলেন, হেলদোল নাই, দিদি ডাকছে না, বলছে এই ডাকবো, সঙ্গে সঙ্গে ডাকবো, দিদি এখনো ডাকেনি, আমরা কতদিন কষ্ট করবো? আমাদের স্থায়ীকরণ করতে হবে, শিক্ষা দপ্তরে আনতে হবে, আমাদের কোনো রকম কোনো ভাতা নেই, পেনশন নেই, স্থায়ীকরণ নেই। সকাল 11টায় বিগ ব্রেক করি আমরা সবার আগে আপনাদেরকে আমরা জানাই যে বিধানসভা চত্বরে কি ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত রয়েছে, পাশাপাশি আমাদের সঙ্গে অতিথি রয়েছেন সিপিএম নেতা চন্দন চট্টোপাধ্যায় রয়েছেন। আমি চন্দন বাবুর কাছে আসবো এবং টেলিফোনেও রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে। আমি শুরুতে একবার অর্পিতার কাছে যাই। বরং অর্পিতা, এই মুহূর্তের লাইভ আপডেট কি, ঠিক কি সিচুয়েশন রয়েছে বিধানসভা 6 নম্বর গেটে? দেখো, 1 ঘন্টা সময় অতিক্রান্ত বিধানসভার 6 নম্বর গেট কার্যত পুলিশ পুরোপুরি কবজা করে নিয়েছে এবং বিধানসভার 6 নম্বর গেটে যেখানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, যেখানে কিনা শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, একাধিক 13টি সংগঠন, কম্পিউটার শিক্ষক সহ একাধিক সংগঠনের শিক্ষিকারা সেখানে তারা বিক্ষোভ করছিলেন। বিধানসভার গেটের উপরে তারা উঠেছেন, কার্যত সেখানে ঝুলতে থাকেন এবং প্রায় 8 ঘন্টা 45 মিনিটের উপরে সেখানে এই বিক্ষোভ এবং টানা হিজড়ার যেভাবে রাজপথে আমরা দেখলাম যে বিশাল পরিমাণ পুলিশ এসে সেখানে শিক্ষিকাদের গেটের থেকে তারা টেনে হিঁচড়ে তারা নামাচ্ছেন এবং বিক্ষোভরত যে সমস্ত শিক্ষিকারা সেখানে ছিলেন, সেখানে যারা এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন তাদেরকেও কার্যত রাজপথ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের গাড়িতে দফায় দফায় তাদেরকে ভ্যানে তোলা হয়। তাদের দাবি, তাদের যে সমকাজে সমবেতন, এই দাবি একগুচ্ছ যে দাবি, সেই দাবি গত কয়েক মাস এবং কয়েক বছর ধরেও তারা সেই দাবি রাজ্য সরকারকে জানিয়েও কোনো লাভ হয়নি। আর সে কারণেই তারা আজকে বিধানসভা অভিযান তারা করলেন এবং এই যে দৃশ্য, অর্থাৎ বিধানসভা অভিযান, বিধানসভার যে গেট 6 নম্বর গেটে যেভাবে শিক্ষিকারা সেখানে ঝুলছিলেন এবং কার্যত সেখানে ঝাঁকাচ্ছিলেন এই গেট এবং সামনের যে চত্বর, ব্যাপক উত্তেজনা ছড়ায়। র্যাব আসে, পুলিশের বিশাল বাহিনী আসে, মহিলা পুলিশ বাহিনী আসে এবং শেষ পর্যন্ত মহিলা পুলিশ বাহিনী এসে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় টেনে হিঁচড়ে কার্যত রাজপথ দিয়ে। এবং অর্পিতা, একটা প্রশ্ন আমি কমলিকা বলছি যে তুমি দীর্ঘদিন ধরে পুলিশ কভার করছো, আমরা জানি যে বিধানসভার এই উত্তর গেট, আজকে বিধানসভার সেশন শুরু হওয়ার কথা, অধিবেশন শুরু হওয়ার কথা, সেখানে এই গেটে নিরাপত্তা চৌখস থাকে সবসময়, পুলিশ কোথায় ছিল, কিভাবে বিধানসভার এই গেটে উঠতে পারে বিক্ষোভকারীরা? একেবারেই তাই। দেখো, এখানেই পুলিশের যে নিরাপত্তা গাফিলতি রয়েছে তা একেবারে সুস্পষ্ট, যা কিনা আমরা ছবিতে দেখলাম যে 11টার সময় যখন এই সমস্ত শিক্ষিকারা এখানে বিক্ষোভ তারা করলেন এবং বিধানসভার গেটে 6 নম্বর গেটে, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গেটটি, সেখানে তারা উঠে গেলেন এবং তারা কোনোভাবে টেরই পেলেন না। ডিসি সেন্ট্রাল কিছুক্ষণ আগে রূপেশ কুমার তিনি ঘটনাস্থলে আসেন, তাকেও এই প্রশ্ন করা হয় যে কেন এই ঘটনা ঘটলো বিধানসভা, যেখানে 6 নম্বর গেট এত গুরুত্বপূর্ণ, কিভাবে তাদের সমস্ত নজরদারি এড়িয়ে সেখানে যে এই বিক্ষোভরত যারা শিক্ষিকা তারা সেখানে
উঠে পড়লেন এবং বিধানসভার এই সামনের গেটে 6 নম্বর গেটে যেভাবে সেখানে চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছিল তা ঘটলো কিভাবে? সেক্ষেত্রে রূপেশ কুমার সেভাবে কোনো সদর্থক তিনি কোনো উত্তর দিতে পারেননি। কারণ যে পরিস্থিতি, যে চিত্র, যে বেনজির যে ঘটনা, রাজপথ দিয়ে যেভাবে এই ঘটনা এবং বিধানসভার গেটে যেভাবে শিক্ষিকারা সেখানে আন্দোলন করছিলেন এবং তাদেরকে কার্যত টেনে হিঁচড়ে যেভাবে নিয়ে যাওয়া হলো, মহিলা পুলিশ কর্মীরা যেভাবে তাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে, এমনকি মহিলা পুলিশরা তারা এই গেট বেয়েও তারা উপরে উঠে যান এবং সেখান থেকে কার্যত তাদেরকে পা ধরে টানতে থাকে। এই চিত্র কার্যত কমলিকাদি বলাই যায় যে একেবারে কলকাতার রাজপথে বেনজির ছবি। এবং বিধানসভা গেট অব্দি কি করে পৌঁছলো বিক্ষোভকারীরা, সেটা একটা বড় প্রশ্ন। অর্পিতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্পিতা, আপাতত আমাকে ধন্যবাদ। আপনাদেরকে পুলিশের বক্তব্য একটু শোনাবো। কাউন্ট করা হয়নি, ওটা পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর ইনফরমেশন আপনাদের কাছে ছিল না যে এইভাবে যারা ছিল সবাইকে অ্যারেস্ট করে পাঠানো হয়ে গেছে। এখন কতজন অ্যারেস্ট হচ্ছে এটা পরে আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। সকাল 11টায় ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিধানসভার 6 নম্বর গেটে। কারণ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অভিযান, যে অভিযান কিন্তু আগে থেকেই ঘোষিত ছিল, অর্থাৎ পূর্ব ঘোষিত এই অভিযান, এবং যাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল বিধানসভার গেটে। গেট আটকাতে চাইল বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন, তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রিয় চন্দ, আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ 18 বাংলা স্টুডিওতে। আমি শুরুতে একবার সিপিএম নেতার কাছে চলে যাই, অর্থাৎ চন্দন বাবুর কাছে চলে যাই। চন্দন বাবু, আমরা বিধানসভার সামনে 6 নম্বর গেটে যে ধুন্ধুমার পরিস্থিতি দেখলাম, সাম্প্রতিককালে আমরা কখনো দেখেছি কিনা মনে করতে পারছি না। ঠিকই তো, সাম্প্রতিককালে নয়, এটা ধরুন এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমশ একটা কুশিক্ষার জায়গায় পরিণত করেছে। আপনি দেখুন, এই যারা শিক্ষকরা আজকে পেটের দায়ে গেটেরও পাতায় উঠেছে, এরা তো একদিনে করেননি, এরা দীর্ঘদিন সরকারের সাথে কথা বলছে। এদের দাবি তো খুব সহজ, সমকাজে সমবেতন। সরকারের দয়ার দান নয়, মাননীয় সুপ্রিম কোর্ট এটা অর্ডার দেন যে সমকাজে সমবেতন দিতে হবে। একজন একই স্কুলে চাকরি করছেন, একজন মাস্টারমশাই বা আরেকজন শিক্ষিকা, আরেকজন শিক্ষক, পার্শ্ব শিক্ষক হিসেবে চাকরি করছেন, দুজনকে একই ওয়ার্কলোড নিতে হয়, একই রকম ভাবে পড়াতে হয়, অথচ বেতন কাঠামোর কোনো ঠিক ঠিকানা নেই, স্থায়ীকরণের কোনো গ্যারান্টি নেই। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে এদের সবাইকে বলেছিল 2011 সালের আগে, তখন টেট পরীক্ষা হতো, এসএসসি পরীক্ষা হতো, স্কুল সার্ভিস কমিশনের, এখন তো এগুলো উঠে গেল। তারপরে যারা চাকরিতে ঢুকেছিলেন এতদিন, তাদেরকে স্থায়ীকরণ করা হলো না, তাদের পেনশনের ব্যবস্থা হলো না, ন্যূনতম সামাজিক যে সুরক্ষা বিধি সেটাও তাদের ক্ষেত্রে মানা হলো না। এরা কোথায় যাবেন? ফলে আজকের দিনে দাঁড়িয়ে এরা বারবার, এর আগে নবান্ন অভিযান করেছে, তারপর সরকারের বসা উচিত ছিল, সরকার সরকারের বসা উচিত ছিল আপনি মনে করছেন? কমলিকা, আমাদের সঙ্গে টিএমসির স্ট্যান্ড পয়েন্ট কি, বা সরকারের কি করা উচিত ছিল, যদি একটু বলো। সুপ্রিয়া, একটা প্রশ্ন অবশ্যই উঠছে যে বিধানসভার গেটে দেখো দাবি দাবা তো থাকবেই, দাবি দাবা থাকবে, সরকার কথা বলবে বা সেই নিয়ে সমস্ত কিছু চলবে, কিন্তু বিধানসভার গেটে এরকম ভাবে নজিরবিহীন ঘটনা, আমি বিধানসভা কভার করে এসেছি, এখানে পুলিশ ধারে কাছে ঘেঁষতে দেয় না, এটা কি করে ঘটলো? এটা একটা কি প্রশ্ন উঠছে না সুপ্রিয়? দেখুন, দলীয়ভাবে সরকারের বক্তব্য তো আমি বলাটা ঠিক নয়। দলীয় জায়গা থেকে আমরা দলের কথা বলতে পারি। তৃণমূল কংগ্রেস লড়াই সংগ্রাম আন্দোলনের ইতিহাস মাখা দল, ইতিহাস স্মৃতিবিজড়িত দল। ফলে লড়াই সংগ্রাম আন্দোলনের যে কোনো স্পিরিটের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, বা কারো কোনো দাবি দেওয়া প্রস্তাব থাকতেই পারে, কোনো সমস্যা থাকতেই পারে, সীমাবদ্ধতা থাকতেই পারে, সেই বিষয়গুলো নিয়ে দফায় দফায় আলোচনা হতে পারতো, দফায় দফায় আমরা কথা বলতে পারতাম। কিন্তু বছর ধরে আলোচনা চলছে, 1 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে তাদের অনশন মঞ্চে পৌঁছেছিলেন। আপনি যেভাবে আমার বক্তব্য ইন্টারাপ্ট করছেন, সরকার শিক্ষকদের সমাধান যেভাবে করতে চাইছিল, আপনাদের দলের আইনজীবী বিকাশ ভট্টাচার্য যেভাবে ইন্টারাপ্ট করেন, এভাবে ইন্টারাপ্ট করেন। বলবেন তখন সুপ্রিয় কথা বলবে না, ওকে বলতে দিন, তারপর আপনার কাছে সঙ্গে সঙ্গে যাব। সার্বিকভাবে সিপিএম এর বামফ্রন্টের এটাই সমস্যা, কারণ এদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। দুটো বাইপোলার শক্তির মধ্যে যখন কথা হয়, সেই কথার মধ্যে এরা ঢুকে পড়ে অনাকাঙ্ক্ষিতভাবে, এবং যেভাবে এরা সমাধান এবং সমস্যার মধ্যে এদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বারবার করে মামলা এবং হামলা নিয়ে ঢুকে পড়ছিল, ফলে ইন্টারাপশনটা এদের জন্মগত সংস্কৃতি। আমি এই বিষয়ে যাব না, আমার কথা হচ্ছে পরিষ্কার, তৃণমূল কংগ্রেস যে কোনো লড়াই সংগ্রাম আন্দোলনের স্পিরিটকে অস্বীকার করে না, স্পিরিটকে আমরা সম্মান করি। কারোর কোনো দাবি দেওয়া থাকতেই পারে, প্রস্তাব থাকতেই পারে,
কিন্তু দেখতে হবে সেই সীমাবদ্ধতা এবং সমস্যা সমাধানের ত্রৈমাত্রিক যে মানচিত্র, সেই মানচিত্রে কোথাও কোথাও একটা এখতিয়ার বহির্ভূত কাজ করা হচ্ছে কিনা। বিধানসভা কোনো দলের কোনো সম্পত্তি নয়, বিধানসভা একটা সরকারি জায়গা, একটা সাংবিধানিক জায়গা। সেই সরকারি সাংবিধানিক জায়গাটা ডিগনিটি মর্যাদাকে রাখা উচিত। তাপসবাবু, আপনাকে জিজ্ঞেস করব যে যাই হয়ে যাক সরকারের সঙ্গে আলোচনা বৈঠক এগুলো করা যেতে পারে, কিন্তু বিধানসভার এই গেটের ওপরে উঠে যাওয়া এটা কি ধরনের নিদর্শন? গেটের উপর উঠে যাওয়া বিধানসভার গেটে উঠে গেছেন? আমি তো বলবো আজকে যারা বিধানসভা অভিযান করেছেন এরা সকলেই আজকের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ও তার দলের লোকেদের দেখেই তারা এটা শিখেছেন। ঠিক একই রকম দাবি দাওয়া নিয়ে আলোচনা করার জন্য রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর বাড়িতে একদিকে বুদ্ধদেব ভট্টাচার্য আরে চন্দনবাবু, বিধানসভা তো শুধু তৃণমূলের লোকরা আলোচনা থাকেন, চালানো আপনারা তো যেতে অনেকে পারে। বসেন। বিধানসভা তো সরকারি জায়গা, তারপরেও তো সাংবিধানিক জায়গা। বিধানসভা ভাঙচুর সিপিএম করা এর সংস্কৃতি হচ্ছে হয়েছিল, দল আর সংবিধান সরকারের নিয়ে। কাছে এক। আপনাদের মুশকিলটা হচ্ছে আপনাদের কাছে দলও যা সরকারতা, আলিমুদ্দিনও যা মহাকরণতা। না না, ও সব দল সরকারের কথা বাদ দেন, সেদিনটা ভুলে গেছেন। বিধানসভায় বাদ দেবো কেন? তছনছ সংবিধান করে থেকে বাদ দিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন একদিনে। আপনারা, বাদ দেবো কেন? দাদা সংবিধানটা সাংবিধানিক বাদ কথা দিতে বলছি। শিখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। না, তবে এই ঘটনা আমি এদের বিধানসভা অভিযানকে সম্পূর্ণ সমর্থন করছি, কিন্তু এর থেকেও বাজে কাজ সেদিন বিধানসভায় ঘটেছিল, যেদিন বিধানসভার ঐতিহ্যপূর্ণ ভবন ভেঙে তছনছ করে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এক মিনিট, আমাদের কাছে পায়েল এই মুহূর্তে আমাদের কাছে সুব্রত মুখোপাধ্যায়, তার রিয়াকশন আছে এই বিষয়ে। তিনিও একজন যথেষ্ট রাজনীতিবিদ এবং অনেক দিন ধরে তিনি বিধানসভা করেছেন। তিনি কি বলছেন শুনে নেব। এর আগে এরম ঘটনা জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন জ্যোতিবাবুকে ভেতরে ঢুকে তাড়া করেছিলেন, উনি বেরিয়ে এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। এরম ঘটনাও হয়েছে। তবে বিধানসভা কোনো রাজনৈতিক দলের নয়, যারাই করুন তারা যেন এটা ভেবে করেন যে কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ দেখাতেই পারেন। সরকার যখন চালাই বিক্ষুব্ধ, কারোর পছন্দ কোনো একটা ব্যাপারে নাও হতে পারেন এবং বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু বিক্ষোভটা যেন দেখে নিতে হবে যে বেআইনি না হয়। আর কার বিরুদ্ধে বিক্ষোভ? যদি আমাদের বিরুদ্ধে বিক্ষোভ হয় তার একটা আইন মাফিক বিক্ষোভ দেখাবার জায়গা আছে। বিধানসভাটার সর্বদলীয় জায়গা, কার বিরুদ্ধে ডিঙ্গে যাচ্ছেন সেটা, সেই জন্য বিধানসভার একটা পবিত্রতা আছে, সেটা আমরা সবাই রক্ষা করে থাকি। একেবারে বিধানসভা একটা পবিত্রতা আছে, তা রক্ষা করতে হবে, এমনটাই সুব্রত মুখোপাধ্যায় তিনি বলেন। কমলিকা, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকান্ত রয়েছে। সুকান্ত, একটা কথা বলো, পূর্ব ঘোষিত একটা অভিযান ছিল, সেই অভিযানে আমরা যা দেখলাম ধুন্ধুমার বেঁধে গেল। পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল? কারণ বলা হচ্ছে তো পূর্ব ঘোষিত একটা অভিযান। দেখো, পূর্ব ঘোষিত অভিযান ছিল এবং যেটা আমরা কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে তাদের কাছে যে ইনফরমেশন ছিল যে তারা একটা জায়গায় এসে গ্যাদারিং করবে, কিন্তু তারা যে ঘটনাটা ঘটিয়েছেন অর্থাৎ 6 নম্বর গেটের উপরে উঠে অ্যাটাক করেছেন, স্লোগান করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, এর কোনো আগাম খবর তাদের কাছে ছিল না। এবং তোমাকে বলে রাখি, এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন অফিসিয়ালি লালবাজারের তরফে কোনো রকম আর কি বিবৃতি দেওয়া হয়নি। যে জায়গাতে বা যে থানার জুরিসডিকশনে বিধানসভা পড়ে সেটা হেয়ার স্ট্রিট থানা। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে আনঅফিসিয়ালি যে যারা যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে এবং একটা এফআইআর দায়ের করা হবে আনন্দের এগেইনস্ট, এবং তারপর তারা তদন্ত শুরু করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিধানসভা অধিবেশন আজকে এবং কালকে হবে, বিধানসভা অধিবেশনে যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী ঢুকতে পারেন এইরকম খবর থাকে পুলিশের কাছে। এই যে জায়গা নর্থ গেট, তুমিও জানো বিধানসভা, তুমিও কভার করেছো, আমিও কভার করেছি বিধানসভা, এখানে পুলিশ দাঁড়াতেই দেয় না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একেবারে গেটে কি করে উঠে গেল? পুলিশের কাছে কি উত্তর আছে? দেখো, ইনফরমেশন ফেলিয়ার বলাই যায়। তার কারণ হচ্ছে, আবারও তোমাকে বললাম যে কলকাতা পুলিশের কাছে যে খবর ছিল যে তারা গ্যাদারিং করবে, কিন্তু যেভাবে তারা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করেছে সেটা আগামাত ছিল না। এখানেই প্রশ্ন উঠছে যে যেখানে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো আছে, যেখানে এসবি রয়েছে, এদের কাছে কিন্তু আগাম খবর থাকে যে কোথায় এ ধরনের কিছু দানা পাকতে পারে বা গন্ডগোল হতে পারে। তাহলে এই যে একটা গোটা ঘটনা ঘটলো, এটাতে কমিউনিকেশন ফেলিয়ার, এবং পুলিশ যেটা বলছে যে তাদের কাছে আগাম খবর ছিল না যেখানে এরকম একটা গন্ডগোল হতে পারে। এক্ষেত্রে বলাই যায় যে যেখানে পূর্ব ঘোষিত
ঘোষিত একটা কর্মসূচি, যেখানে বিধানসভার মতন একটা চত্বর, যেখানে তুমি বলে যে মুখ্যমন্ত্রী আসতে পারে বা ভিভিআইপিদের মুভমেন্ট থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সেখানে কেন অধিকতর পুলিশ দেওয়া হলো? কারণ পাশেই হাইকোর্ট রয়েছে, অন্যদিকে রয়েছে টাউন হল এবং ঠিক যেখানে রয়েছে বিধানসভা, অর্থাৎ 144 জোন। এই জায়গা থেকে আজকে যে ঘটনাগুলো তা অনভিপ্রেত, যদি এখনো পর্যন্ত অফিসিয়ালি পুলিশের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে কোথাও না কোথাও একটা ইনফরমেশনের ফেলিয়ার রয়েছে, কোথাও না কোথাও তারা জানতেন না যে এই যে বিক্ষোভ কার্যত অধিকতর হতে চলেছে বা একেবারে 6 নম্বর অর্থাৎ পুলিশের ব্যর্থতা একটা উঠেই আসছে। কমলিকা, ধন্যবাদ সুকান্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এই খবরে আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে আমাদের অতিথিরাও থাকবেন এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকাও রয়েছে। বিরতিতে যাব, তবে তার আগে যেহেতু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের কি বক্তব্য শোনাবো। কাউন্ট করা হয়নি, ওটা পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর ইনফরমেশন আপনাদের কাছে ছিল না যে এইভাবে ঠিক আছে, যারা ছিল সবাইকে অ্যারেস্ট করে পাঠানো হয়ে গেছে। এখন কতজন অ্যারেস্ট হচ্ছে এটা পরে আপনাদেরকে জানিয়ে দেবো।